তো আবারও একবার স্বাগত জানাই আজকের ক্লাসে। আজকের এই ক্লাসের অধ্যায় হচ্ছে তোমাদের অধ্যায়ের নাম হচ্ছে তোমার সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক পদ্ধতি অথবা বৈজ্ঞানিক মর্যাদা। এখানে আসো, প্রথমে আমাদেরকে বিজ্ঞান কি সেটা একটু জেনে নিতে হবে। বিজ্ঞান কি, এটাই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। বিজ্ঞানকে ইংরেজিতে সায়েন্স বলে। সায়েন্স সহজ বাংলায় বললে বিশেষ জ্ঞান। বিজ্ঞান মানে কি? সহজ বাংলায় বিশেষ জ্ঞান। আর একটু আমরা যদি এলাবোরেট করি, মানে একটু বিস্তারিত বলি, তাহলে সেটাকে বলে যে তোমার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত বিশেষ জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। এটা তাহলে বিজ্ঞান বা সায়েন্স, এই যে সায়েন্স যে শব্দটা, এটা আসছে আরেকটা শব্দ থেকে, যেটা হচ্ছে ল্যাতিন শব্দ। ল্যাতিন সাইন্টিয়া থেকে। কি থেকে? ল্যাতিন সাইন্টিয়া থেকে সায়েন্স শব্দের উৎপত্তি হয়েছে। তাহলে ল্যাতিন সাইন্টিয়া থেকে সায়েন্স শব্দের উৎপত্তি হয়েছে। এই সায়েন্স শব্দটা ইংরেজি, আর এটার বাংলা অর্থ হচ্ছে বিজ্ঞান। এই সাইন্টিয়ার অর্থ কি? এই সাইন্টিয়ার অর্থ জানা বা জ্ঞান লাভ করা। এটা কিভাবে? যে নতুন কিছু জানাই হচ্ছে আসলে বিজ্ঞান। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, গবেষণার মাধ্যমে নতুনের দিকে পদার্পণই হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান এমন না যে জাস্ট আমি আলোচনা করলাম হয়ে গেল, সেরকম না। বিজ্ঞান কোনো উপন্যাস না, এটা হচ্ছে গবেষণার একটা বিষয়। তাহলে বিজ্ঞান হচ্ছে যে জানা বা জ্ঞান লাভ করা বা নতুনের দিকে অনুসন্ধান করা। বিজ্ঞান হতে গেলে আসলে কি কি দরকার? এই যে আমরা বিজ্ঞানের কথা বলতেছি, এই বিজ্ঞান হতে গেলে যা যা থাকা দরকার সেটা হচ্ছে বিজ্ঞানের যে জ্ঞান। আমরা বলতেছি বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। বিজ্ঞান মানে কি? বিশেষ জ্ঞান। এই বিশেষ জ্ঞানের ক্ষেত্রে কি কি থাকা লাগবে? বিশেষ জ্ঞান আমি তখনই বলবো কোনো কিছুকে যখন সেই জ্ঞানের মাধ্যমে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারবো, অর্থাৎ সেই জ্ঞানটাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারবো। তাহলে বিজ্ঞানের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা এটা থাকতে হবে, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করতে পারতে হবে। বিজ্ঞানের ক্ষেত্রে যেটা থাকা লাগবে সেটা হচ্ছে যুক্তি থাকতে হবে। বিজ্ঞান আমি সেটাকেই বলবো যেটা প্রমাণ করা যাবে। বিজ্ঞান আমি সেটাই বলবো যেটার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা যাবে। তাহলে বিজ্ঞানের হতে গেলে এই উপাদান বা এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। যখন দেখা যাবে কোনো একটা বিষয়ের বা কোনো একটা জ্ঞানের মধ্যে এই উপাদানগুলো আছে বা এক্সিস্ট করে, তখন আমাকে ধরে নিতে হবে এটা বিজ্ঞান। যেমন ধরো, আমরা বিজ্ঞানের ক্ষেত্রে অনেক বিজ্ঞানীদের নাম জানি, বিশেষ করে প্লেটো, অ্যারিস্টটল, হ্যাঁ, এদের নাম জানি। কিন্তু আধুনিক সময়ে অনেক বিজ্ঞানী আছে যাদের মধ্যে অন্যতম হচ্ছে স্যার আইজাক নিউটন। শুনছো না? নাম শুনছো না? নিশ্চয়ই তোমরা শুনছো। স্যার আইজাক নিউটন যেটা করেছেন সেটা হচ্ছে তিনি একটা অভিকর্ষ বল, মহাকর্ষ বল, এই ধরনের বলগুলো তিনি আবিষ্কার করেছেন। কে? স্যার আইজাক নিউটন। স্যার আইজাক নিউটন এই যে অভিকর্ষ বল যে ধারণাটা তিনি দিয়েছেন, সেটা আসলে কিভাবে দিয়েছেন? মেনলি তিনি যেভাবে সেটা দিয়েছেন সেটা হচ্ছে তিনি প্রথমে, মানে তার যে গল্পটা আছে আর কি, যে তার মাথায় একটা আপেল পড়লো, তখন সে চিন্তা করলো যে এই আপেলটা আমার মাথায় না পড়ে তো উপরের দিকেও যাইতে পারতো, আমার মাথায় না পড়ে তো সেটা সাইডেও পড়তে পারতো, এই পাশেও পড়তে পারতো, শুধু এই জায়গায় কেন পড়লো? তখন সেটাকে তিনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, যে যাচাই বাছাই করার মাধ্যমে তিনি একটা ধারণা তৈরি করলেন, এবং সেই ধারণাটা এখন আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারি। ওইটাই হচ্ছে বিশেষ জ্ঞান। দেখো, তাহলে দেখো কোনো একটা বস্তু, এই যে আমরা বলছি অভিকর্ষ বল, এই অভিকর্ষ বলকে কি পরীক্ষা করা যায় কিনা? উত্তর হচ্ছে করা যায়। তাহলে সেটা বিজ্ঞান। যুক্তি আছে কিনা এটার পিছনে? যে অভিকর্ষ বল আমরা বলতেছি, এটার পিছনে যুক্তি কি? এটা প্রমাণ করা যায় কিনা? এটার পিছনে কার্যকারণ সম্পর্ক কি? কার্যকারণ সম্পর্ক মানে হচ্ছে কারণ ছাড়া কোনো কাজ সংগঠিত হয় না। সহজ বাংলায় বললে কারণ বিনে কার্য সংগঠিত হয় না। এটাই হচ্ছে তোমার কার্যকারণ সম্পর্ক।
তাহলে কারণ বিনে কার্য সংগঠিত হয় না, এটাই হচ্ছে কার্যকারণ সম্পর্ক। এবং এটা থাকতে হবে বিজ্ঞান হতে গেলে। বিজ্ঞান হতে গেলে পরীক্ষা নিরীক্ষা করতে পারতে হবে, মানে সেই জ্ঞানটাকে আমি বিশেষ জ্ঞান বিজ্ঞান বলবো যখন সেই জ্ঞানটাকে পরীক্ষা নিরীক্ষা করা যাবে, সেই জ্ঞানটাকে যুক্তির মাধ্যমে উপস্থাপন করা যাবে, সেই জ্ঞানটাকে যদি প্রমাণ করা যায় এবং সেই জ্ঞানটার যদি কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা যায়, তবেই আমি সেটাকে বিজ্ঞান বলবো। তাহলে বিজ্ঞান হওয়ার ক্ষেত্রে এই 4টা উপাদান বা এই উপাদানগুলো থাকা আবশ্যক, মানে সেটাকে আমি বিশেষ জ্ঞান বা বিজ্ঞান বলবো যখন সেখানে পরীক্ষা নিরীক্ষা থাকবে, যুক্তি থাকবে, প্রমাণ থাকবে, কার্যকারণ সম্পর্ক থাকবে। তাহলে আমরা যে যে বিজ্ঞান বলি সেই বিজ্ঞানের ক্ষেত্রে এই উপাদানগুলো অবশ্যই থাকতে হবে। তাহলে বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে একটা বিশেষ জ্ঞান যেটা পরীক্ষা নিরীক্ষা করতে পারতে হবে এবং সাথে যুক্তি থাকতে হবে, প্রমাণ থাকতে হবে, প্রমাণ করতে পারতে হবে, কার্যকারণ সম্পর্ক থাকা লাগবে এবং সেই সাথে এটার পেছনে যুক্তিও থাকা লাগবে। এখন আসি হচ্ছে আমরা আমাদের একদম বইয়ে যেরকম আছে সেরকম দেখি। তাহলে আমরা বিজ্ঞান বলছি যে সায়েন্স, ইংরেজিতে সায়েন্টিয়া ল্যাটিন শব্দ যেটা থেকে আসছে। তো বিজ্ঞান কাকে বলে এই বিষয়ে বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন রকম সংজ্ঞা আছে। যেমন ধরো তোমাদের বইয়ের মধ্যে ওয়েবস্টার ডিকশনারিতে কি বলছে? ওয়েবস্টার ডিকশনারিতে বলতেছে, ওয়েবস্টার ডিকশনারিতে বলতেছে গবেষণার সুসংবদ্ধ জ্ঞানই বিজ্ঞান। সংজ্ঞায় বিজ্ঞানের সংজ্ঞার ক্ষেত্রে আমরা 3টা সংজ্ঞা মনে রাখবো। আবার বলছি, বিজ্ঞানের সংজ্ঞার ক্ষেত্রে আমরা 3টা সংজ্ঞা বিশেষ করে মনে রাখবো। একটা হচ্ছে ওয়েবস্টার ডিকশনারি, ওয়েবস্টার ডিকশনারি। এটাতে কিরকম? এই ডিকশনারিতে যেটা বলছে সেটা হচ্ছে সুসংবদ্ধ জ্ঞানই বিজ্ঞান, সুসংবদ্ধ জ্ঞানই বিজ্ঞান বলছে। আবার অন্যদিকে তাহলে সুসংবদ্ধ জ্ঞানকে কি বলছে? বিজ্ঞান বলছে এক। দ্বিতীয়ত হচ্ছে যে ওয়েবস্টার ডিকশনারির পরে অক্সফোর্ড ডিকশনারি বলছে, অক্সফোর্ড ডিকশনারিতে বলতেছে, অক্সফোর্ড ডিকশনারিতে কি বলতেছে দেখো, গবেষণালব্ধ জ্ঞানই বিজ্ঞান, গবেষণালব্ধ জ্ঞানই বিজ্ঞান। তাহলে গবেষণা থেকে যে জ্ঞান আমরা পাই সেটাই হচ্ছে বিজ্ঞান। এটা হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি বলতেছে। আবার টমাস হবস বলতেছে, দেখো দার্শনিক হবস বলতেছে বিজ্ঞান বলতে বোঝায় কার্যকরণ সূত্রে গ্রথিত জ্ঞান। অর্থাৎ সহজ কথায় বললে হবস যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে কার্যকারণ সূত্রের মাধ্যমে যে জ্ঞান আমরা লাভ করি সেটাকেই তিনি বলতেছে এটাই হচ্ছে তোমার বিজ্ঞান। ঠিক আছে, কার্যকারণ সূত্রে গ্রথিত জ্ঞানই হচ্ছে অতীত জ্ঞানই বিজ্ঞান। এটা হচ্ছে টমাস হবস বা দার্শনিক হবসের কথা। তাহলে দেখো কার্যকারণ সূত্রে যে জ্ঞানটা আমরা অর্জন করি, এখানে কার্যকারণটা কি বলছি? কার্যকারণটা হচ্ছে কারণ বিনে, মানে কার্যকারণটা হচ্ছে কি কারণ বিনে কার্য সংগঠিত হয় না, মানে কার্য কারণ, এটার মানে হচ্ছে কারণ ছাড়া, মানে কারণ বিনে মানে কারণ ছাড়া আর কি, কারণ বিনে কার্য সংগঠিত হয় না, এটাই বলছে, সংগঠিত হয় না, এই কথাটা বলছে কার্যকারণ সম্পর্ক, এটা হবস বলছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে আমরা বললাম নিউটনের যে আপেল পড়ার বিষয়টা, এই যে নিউটনের আপেল পড়ার যে বিষয়টা, সেটা একটা কার্যকারণ খুঁজতে গিয়েই আসলে তিনি জ্ঞানটা আবিষ্কার করলেন। ঠিক সব ক্ষেত্রে একই রকম। যেমন ধরো সমাজের চারপাশে দেখতেছো তুমি মাদক সেবী, তারপরে হচ্ছে ডিভোর্সের হার বাড়তেছে, এরপরে হচ্ছে বাল্য বিবাহ বাড়তেছে, তখন তুমি নিজেকে প্রশ্ন করো, বাট হোয়াই, কেন হচ্ছে এমনটা? এই যে কেন হচ্ছে এমনটা যখন তুমি নিজেকে প্রশ্ন করবা, তখন কিন্তু তোমার এই কার্যকারণ সম্পর্কটা তোমার সামনে চলে আসবে। কেন ঘটতেছে, কারণ কি, এই যে কারণটা তুমি খুঁজতেছো এটাই কার্যকারণ। অর্থাৎ যদি কারণটা খুঁজে পাও, তাহলে সেই কারণটা খুঁজতে গিয়ে তুমি যে জ্ঞানটা অর্জন করবা, সেটাই আসলে পরবর্তীতে তোমাকে যে তোমার বিজ্ঞান সম্পর্কে ধারণা দিবে, একটা বিজ্ঞান বা এটা বিশেষ জ্ঞানের মানে পথ তোমাকে দেখাবে। তাহলে যারা জগতে বিজ্ঞানী হয়েছে তারা প্রত্যেকে দেখবা যে কার্যকারণটাই নির্ণয় করেছে, যে কেন যে তোমার আপেল পড়লো,
কেন কোনো বস্তুকে আমি নিক্ষেপ করলে সারা দিন সেটা চলতে থাকে না? কোনো বাধা কি সেখানে কাজ করে? কারণ খুঁজতে গিয়ে মানুষের আবিষ্কার করলো যে ঘর্ষণ বল। যদি সেটা বায়ুশূন্য অবস্থায় হয় তাহলে সেটা সারা জীবন চলতে থাকবে, যদি বায়ুপূর্ণ অবস্থা হয় তাহলে বাতাসের সাথে ঘর্ষণ লেগে সেটা কোনো একটা পর্যায়ে থেমে যাবে। তখন তারা একটা সূত্র দিল, তারা বলল যে যদি বায়ুশূন্য অবস্থায় অর্থাৎ যদি কোনো শূন্য স্থানে কোনো বস্তুকে বাহ্যিক বল প্রয়োগ করা হয় তাহলে গতিশীল বস্তু সারা জীবন গতিশীল ভাবে চলতে থাকবে, আর স্থির বস্তু যদি বল প্রয়োগ করা না হয় সারা জীবন স্থির থাকবে। এই যে কথাগুলো বলছে এগুলো তো কোনো কার্যকারণ সম্পর্কে, সংজ্ঞার সাথে সেই সালগুলো রয়েছে সেগুলো কি মুখস্থ করতে হবে? না, সংজ্ঞার সাথে সাল মুখস্থ করার দরকার নাই। যেগুলো আমি লিখাচ্ছি এগুলোই পড়ো বেশি বেশি, এগুলো থেকেই পরীক্ষায় চলে আসবে। ঠিক আছে, আমার এক্সপেরিয়েন্স বলে যে এই সালগুলো থেকে পরীক্ষায় আসে না তেমন একটা, যা পড়াচ্ছি তাই পড়ো। ওকে, তাহলে যেটা বললাম যে কার্যকারণ সম্পর্ক নির্ণয়টাই হচ্ছে আসলে জ্ঞানের সন্ধান দেয় আমাদেরকে। যে কেন বৃষ্টি হচ্ছে, আমি কারণ খুঁজতে গেলাম, মানে বৃষ্টি হওয়ার পেছনে কার্যকারণটা, মানে কার্যকারণ মানে বললাম তো কারণটা কি আসলে, এটা খুঁজতে গিয়ে দেখলাম যে বৃষ্টি হওয়ার পেছনে মেঘ। তাহলে আমি একটা নতুন ধরনের তত্ত্ব পেলাম যে মেঘ কেন হয়। তখন আমি চিন্তা করতে করতে কারণ খুঁজতে গিয়ে কারণ খুঁজতে 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 আমি আবিষ্কার করলাম যে মেঘ হয় বাষ্পের কারণে, জলীয় বাষ্প। জলীয় বাষ্প কেন হয়? যে তোমার যখন জলের মধ্যে বা পানির মধ্যে যখন তাপ লাগে তখন জলীয় বাষ্পে পরিণত হয়। এই যে বিভিন্ন কারণ খুঁজতে গিয়ে নতুন 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 ধারণার যে উদ্ভব হচ্ছে সেটাই আসলে বিশেষ জ্ঞান, সেটাই আসলে বিজ্ঞান। তাহলে এই যে আমরা সংজ্ঞাগুলো বললাম এই সংজ্ঞাগুলো কিন্তু মুখস্থ করতে হবে এবং সংজ্ঞাগুলো তোমাদেরকে পড়তে হবে। এবার আসি আমাদের বইয়ের মধ্যে, অর্থাৎ আমাদের স্লাইডে যেরকম আছে সেরকম বিষয়ে যায়। যে বিজ্ঞানের বিষয়ে আমরা অনেক কথা বলছি, বিজ্ঞান কাকে বলে সেটাই অনেক বিষয় বলছি। এখানে শেষে গিয়ে একটা সংজ্ঞা দিয়েছে শেষে একদম, যাতে তোমরা সহজে বুঝতে পারো। স্পষ্টভাবে বলেছে, কি বলছে? যুক্তি নির্ভর পদ্ধতি অনুসরণ করে পর্যবেক্ষণ বা পরীক্ষণ এর ভিত্তিতে অর্জিত সুসংবদ্ধ জ্ঞানই বিজ্ঞান বলে উল্লেখ করেছেন। তাহলে কি থেকে? অর্থাৎ যুক্তি নির্ভর পদ্ধতি অনুসরণ করে, আবার বলছি যুক্তি নির্ভর পদ্ধতি অনুসরণ করে পর্যবেক্ষণ বা পরীক্ষণ ভিত্তিতে অর্জিত সুসংবদ্ধ জ্ঞানই বিজ্ঞান। এবার আসি বিজ্ঞানের বৈশিষ্ট্য। তাহলে আমরা এতক্ষণ ধরে যা পড়লাম সেটা ছিল আমাদের বিজ্ঞানের সংজ্ঞা ও ধারণা। তাহলে বিজ্ঞানের ধারণা পড়লাম, বিজ্ঞানের কি পড়লাম? ধারণা পড়লাম। এরপরে পড়বো আমরা হচ্ছে সংজ্ঞাও পড়লাম। হ্যাঁ, এখন আমরা পড়বো হচ্ছে কি, সংজ্ঞার পরে আমরা পড়বো হচ্ছে, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বৈশিষ্ট্য। যে কি রকম হইলে সেটাকে আমরা বিজ্ঞান বলি, সেই বৈশিষ্ট্যে আমরা যাই। প্রথমত হচ্ছে বিজ্ঞান মানেই বস্তুনিষ্ঠ। বস্তুনিষ্ঠ মানে কি আসলে? বস্তুনিষ্ঠ মানে হচ্ছে যেটা যেরকম সেটাকে সেইভাবে উপস্থাপন করা। বস্তুনিষ্ঠতার ধারণাটা হচ্ছে এটাই, যে যেটা যেরকম সেটাকে সেইভাবে উপস্থাপন করাই হচ্ছে বস্তুনিষ্ঠতা। তাহলে বস্তুনিষ্ঠতা থাকতে হবে, অর্থাৎ কোনো বিজ্ঞান বস্তুনিষ্ঠ, অর্থাৎ এতে ব্যক্তিগত মতামত বা পক্ষপাতের কোনো সুযোগ নাই। অর্থাৎ বিজ্ঞান এমনভাবে, মানে প্রাপ্ত ফলাফলগুলো এমন হবে যে এখানে আসলে কোনো অতিরঞ্জিত কোনো কিছু নাই। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাইতে পারি, সেটা হচ্ছে উপন্যাসে একজন উপন্যাসিক, হ্যাঁ, হিরো এবং হিরোইন নিয়ে কথা বলে, তাই না? হিরো এবং হিরোইনের যে কথা কথোপকথনগুলো সেখানে, তখন হিরো বলতেছে হিরোইনকে যে তোমার চুল দেখতে তো মেঘের মতো, হ্যাঁ, তো এটা মেঘের মতো, হ্যাঁ, আবার বলতেছে তোমার ঠোঁট, হ্যাঁ, তো সেটা তো গোলাপের মতো, ফুটন্ত গোলাপের মতো। আবার বলতেছে যে তোমার নাক তো বাঁশির মতো নাক, হ্যাঁ, এত চমৎকার নাক। তখন আবার বলতেছে তোমার চোখ তো হরিণের মতো। এটা হচ্ছে সাহিত্যে মানায়, কিন্তু বিজ্ঞানে না। বিজ্ঞান বলতেছে না, এই ধরনের অতিরঞ্জন করা যাবে না, যেটা যেরকম সেটাকে সেভাবে ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ এখানে অতিরঞ্জনের, পক্ষপাতের বা ব্যক্তিগত মতামতের কোনো স্থান নাই। এখানে যেই বিশ্লেষণ করে, পরীক্ষা করে, নিরীক্ষা করে, আলোচনার মাধ্যমে যেটা পাওয়া যায় সেটাই আসলে এখানে আসবে। আরটা বলছে পরীক্ষা যোগ্যতা, মানে টেস্টাবিলিটি যেটাকে বলে, পরীক্ষা যোগ্যতা। অর্থাৎ বিজ্ঞানের ক্ষেত্রে এটা পরীক্ষা যোগ্য হতে হবে। অর্থাৎ তুমি টেস্ট, মানে আমি যে একটু আগে বললাম অভিকর্ষ বলের প্রভাবের কথা বললাম, এই যে বস্তু আমি ছেড়ে দিচ্ছি নিচে যাচ্ছে, বস্তু ছেড়ে দিচ্ছি নিচে যাচ্ছে, বস্তু ছেড়ে দিচ্ছি নিচে যাচ্ছে, আমি রিপিট অ্যান্ড রিপিট অ্যান্ড রিপিট, এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন, আমি যতবারই করি না কেন একই ঘটনা পুনরাবৃত্তি ঘটবে।
বারবারই ওই সেম জিনিসটাই আসবে। এই যে বারবার সেম জিনিসটা আসবে, এটাই হচ্ছে তোমার পরীক্ষা যোগ্যতা, এবং এটাই হচ্ছে তোমার বারবার বারবার পুনরাবৃত্তি, পুনর্নিরীক্ষণ। পরীক্ষা যোগ্যতা মানে হচ্ছে ধরো বিজ্ঞান হচ্ছে সেটাই যেটা পরীক্ষা করা যাবে। ধরো আমি এমন একটা জ্ঞান আবিষ্কার করলাম যেটা টেস্ট করার কোনো সুযোগ নাই, তাহলে সেটা তো বিজ্ঞান হবে না। যেমন এরিস্টটল এই যে প্লেটোর নিউটনের যে থিওরি, তার মানে যেই সূত্রের কথা আমি বললাম, তার যে আবিষ্কৃত যে জ্ঞান, সেই জ্ঞানে আমি যেটা পেলাম সেটা হচ্ছে কি, যে এটাকে আমি যতবারই টেস্ট করি না কেন, অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন বারবারই একই ঘটনা ঘটবে। এটাই হচ্ছে পরীক্ষা যোগ্যতা, এবং এটাই হচ্ছে পুনর্নিরীক্ষণ বা পুনরাবৃত্তি। তাহলে আর একইভাবে আমরা কারণ এবং প্রভাব, যে কেন এমনটা হচ্ছে, এই যে বস্তুটা কেন নিচে যাচ্ছে, বিশেষ জ্ঞানে বা বিজ্ঞানে কি বলতেছে, নিউটন বলতেছে যে এই বস্তুটা নিচের দিকে যাওয়ার পেছনে যে কারণ, সেই কারণের মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে যে তোমার এই যে পৃথিবী, তার যে বল, যে অভিকর্ষ বল, সেই বলের প্রভাবে যে তার আশপাশে থাকা বস্তুগুলোকে তার কেন্দ্রের দিকে টানছে। এই যে কারণটা তিনি ব্যাখ্যা করলো, এই ব্যাখ্যা করার মধ্য দিয়ে সেটা একটা সুসংগত জ্ঞানে পরিণত হলো। যদি তিনি ব্যাখ্যা দিতে না পারতেন তাহলে কিন্তু এটা জ্ঞানে পরিণত হতো না। তাহলে বিজ্ঞান হচ্ছে সেটা যেটার স্পষ্টত কারণ এবং প্রভাব রয়েছে। এবং তোমাদের বারবারই বলছি যে বিজ্ঞানের ক্ষেত্রে কার্যকারণ প্রভাবটা অত্যন্ত অত্যন্ত জরুরি, এবং সেই কার্যকারণ প্রভাবটা যদি আবিষ্কার করতে পারি তবেই সেটা বিজ্ঞান হবে, অন্যথায় সেটাকে বিজ্ঞান বলাটা সমীচীন নয়। আর এটা হচ্ছে নির্ভুল হতে হবে, বিজ্ঞানের ধারণাগুলো নির্ভুল হতে হবে, সুনির্দিষ্ট হতে হবে। যদি সুনির্দিষ্ট না হয়, নির্ভুল না হয়, তাহলে সেটাকে বিজ্ঞান বলাটা সমীচীন নয়। কারণ বিজ্ঞান সবসময় নির্ভুলতা এবং সুনির্দিষ্টতা, এই দুইটা জিনিসকে গুরুত্ব দেয়। স্পেসিফিক এবং হচ্ছে অ্যাকুরেট, এই জিনিসগুলোকে গুরুত্ব দিয়ে বিজ্ঞান আলোচনা করে। তাহলে বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে বিজ্ঞান অবশ্যই সুনির্দিষ্ট এবং নির্ভুল। অর্থাৎ বিজ্ঞানের মধ্যে যেমন ধরো 2+2 এই যে 4, এই যে আমরা বলতেছি 2+2 4, এখানে 2+2 4 না হয়ে 6 হওয়ার সম্ভাবনা আছে কোথাও? কখনো হবে এটা? কারণ বিজ্ঞানের যে জ্ঞান, এই যে 2+2 4, এটাও তো একটা বিজ্ঞান, কাইন্ড অফ একটা বিজ্ঞান না? এই যে আবিষ্কারটা, এই যে নতুন একটা জ্ঞান, এই জ্ঞানটাও একটা নির্ভুল এবং সুনির্দিষ্ট। নাকি 2+2 5 হবে? হবে না। তাহলে সুনির্দিষ্ট এবং নির্ভুল একটা জ্ঞান। তাহলে বিজ্ঞানের ক্ষেত্রে আমরা যে বৈশিষ্ট্যগুলো পাচ্ছি, আর একটা হচ্ছে বিজ্ঞান সবসময় ট্রান্সপারেন্স এবং হচ্ছে সবসময় ওপেন্স। এইটার মানে হচ্ছে কি, যে বিজ্ঞানের যে জ্ঞানগুলো সেগুলো সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বেশিরভাগ সময়ে। কেন? কারণ হচ্ছে মানুষ যাতে নতুন নতুন জ্ঞান আবিষ্কার করতে পারে, নতুন নতুন ধারণা আবিষ্কার করতে পারে। এই জন্য বিজ্ঞানের ক্ষেত্রে সবসময় এগুলোকে স্বচ্ছ এবং হচ্ছে উন্মুক্ত করে দেওয়া হয়। বিজ্ঞানের ধারণাগুলো সবসময় কি স্বচ্ছ এবং উন্মুক্ত করে দেওয়া হয়, যাতে বাকিরাও এটা থেকে অনুপ্রাণিত হয় এবং গবেষণার গ্রহণযোগ্যতা যাতে বাড়ায়। অর্থাৎ ধরো আমি একটা ধারণা আবিষ্কার করলাম, হ্যাঁ, এই ধারণাটা আবিষ্কার করে আমার কাছে রেখেই দিলাম, তাহলে আমি একটা জ্ঞান আবিষ্কার করলাম, আমি আমার কাছে রেখে দিলাম, তাহলে তো এই জ্ঞানটা মানুষের কাজে আসবে না। এক, দ্বিতীয়ত হচ্ছে এই জ্ঞানটা যে সঠিক বা সত্য সেটা আমি কিভাবে বুঝবো? বাকিরা এটা সমালোচনা করবে, সমালোচনা করার মাধ্যমে তারা যদি আমাকে ভুল প্রমাণ করতে পারে, দেন দে আর রাইট। তারা যদি ভুল প্রমাণ করতে পারে, যেহেতু আমরা বললাম বিজ্ঞানের ক্ষেত্রে কি থাকা লাগবে, এই যে বারবারই বলতেছি বিজ্ঞানের ক্ষেত্রে কি থাকতে লাগবে, এই যে তোমার যুক্তি লাগবে, প্রমাণ লাগবে। এটা যদিও এখানে হয়ে গেছে, মুছে গেছে, যাই হোক, এনিহাও এদিকে আছে মনে হয়। আচ্ছা, যুক্তি লাগবে, প্রমাণ লাগবে। কিন্তু আমি যদি যুক্তি প্রমাণ দিতে না পারি, অর্থাৎ বিজ্ঞানের ক্ষেত্রে যে যুক্তি প্রমাণের কথা আমি এতক্ষণ ধরে বলছিলাম, সেই যুক্তি প্রমাণ যদি তারা আমাকে দিয়ে যদি আমাকে ভ্রান্ত প্রমাণিত করতে পারে, তাহলে সেটা তো নতুন আরেকটা জ্ঞান। মানে আমি অলরেডি একটা জ্ঞান আবিষ্কার করলাম, যে জ্ঞানটাকে কেউ না কেউ একজন এসে বলতেছে এটা একটা ভ্রান্ত, মানে এটা ভুল, ইউ আর রং। তাহলে এই যে ইউ আর রং বা তোমার যে ভুল যে তথ্যটা, সেই তথ্যটা মূলত আমার কাছ থেকে আমার যে ধারণা সেটা জানার মাধ্যমেই তো সে আমাকে ভুল প্রমাণিত করতে পারবে। এখন যদি আমি আমার যে জ্ঞানটা আবিষ্কার করলাম, সেই জ্ঞানটা যদি আমি একদম হাতের মুঠোয় নিয়ে বসে থাকি, তাহলে সেই জ্ঞানটাকে পরীক্ষা করে দেখা যাওয়ার সুযোগ নাই। এবার দেখুক না, যেমন ধরো এই যে নিউটনের যে তোমার অভিকর্ষ বল, তারপরে হচ্ছে মহাকর্ষ বল, এই যে ধারণাগুলো, এই ধারণাগুলো কি সেই আঁকড়ে রেখে দিয়েছে? উত্তর হচ্ছে না। সে এগুলোকে মুঠো করে রেখে দেয় না, আঁকড়ে রেখে দেয় না, বরং সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে, যাতে সেটা নিয়ে বিতর্ক হয়, যুক্তিখণ্ডন হয়, পরে যাতে সেই জ্ঞানটা আরও বেশি ভ্যালিড হয়। সেজন্য বিজ্ঞানের সব কিছু উন্মুক্ত ও স্বচ্ছভাবে সার্বজনীন, এটা সবার জন্য একই রকম হইতে হবে। যেমন নিউটনের যে সূত্রগুলো, সেটা বাংলাদেশের জন্য যেমন প্রযোজ্য,
আমেরিকার জন্যও প্রযোজ্য, ইংল্যান্ডের জন্যও প্রযোজ্য, ইউরোপের জন্যও প্রযোজ্য, একই রকম। মানে ওই জ্ঞানটা, মানে যে জ্ঞানটা আমরা বিজ্ঞান বলতেছি, ওই জ্ঞানটা শুধু কোনো দেশের জন্য নির্ধারিত নয়, বরং কোনো এলাকার জন্যও নির্ধারিত নয়, বরং পৃথিবীর সকল মানুষের, সকল ধর্মের, সকল বর্ণের, সকল শ্রেণীর, সকল স্থানের জন্য প্রযোজ্য হতে হবে। যদি না হয় তাহলে সেটা উল্লেখ করে দিতে হবে যে এটা এরকম। তাহলে এরপরে আছে হচ্ছে তোমার যুক্তিনিষ্ঠতা, যে লজিক্যাল রিজনিং থাকতে হবে, যে এটার পেছনে কারণ কি। হ্যাঁ, যেমন বিজ্ঞান সর্বদা যুক্তিনিষ্ঠ যৌক্তিক প্রক্রিয়া অনুসরণ করে, বৈজ্ঞানিক সিদ্ধান্তগুলো নির্ভর করে পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, যৌক্তিক বিশ্লেষণের উপর। এতে কোনো ধরনের আবেগ ও কুসংস্কারের কোনো স্থান নাই, এবং এখানে কোনো আবেগ দিয়ে এটাকে বিবেচনা করার সুযোগ নাই। তাহলে আবেগের কোনো কি নাই, কুসংস্কারের কোনো স্থান নাই, এবং এটা অবশ্যই হতে হবে যৌক্তিক এবং হচ্ছে পরিবর্তনশীল। বলছে এটাকে পরিবর্তনশীল বলতে কি বলছে? পরিবর্তনশীল মানে হচ্ছে এমন না যে এটা বাতিল হয়ে যায়, সেরকম না। পরিবর্তনশীল, বিজ্ঞান পরিবর্তনশীল, এটার মানে তোমার কাছে মনে হতে পারে যে বিজ্ঞান আবার পরিবর্তনশীল কিভাবে? যেমন ধরো একটা সময় ছিল মানুষ মনে করত যে পৃথিবীকে কেন্দ্র করে এটা পৃথিবী আমাদের, এবং এটাকে কেন্দ্র করে ঘুরছে হচ্ছে আমাদের সূর্য মামা। মানে মনে করা হতো, এটা একসময় মনে করা হতো পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরছে। বাট পরে গিয়ে মানুষ কি আবিষ্কার করলো? পরে গিয়ে মানুষ আবিষ্কার করলো যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে। তাহলে ব্যাপারটা কি হইলো? ব্যাপারটা হচ্ছে পূর্ববর্তী জ্ঞানটা পরিবর্তন হয়ে গেল। তাহলে কি, এই যে আমরা বলতেছি, বারবার বলতেছি বিজ্ঞান অন্য কিছু না। তোমরা বিজ্ঞান মানে কি বুঝো আমি জানি না, বিজ্ঞান মানে বুঝি আমি বিশেষ জ্ঞান। এটা এমন এক ধরনের জ্ঞান যেটা আবিষ্কার করা হয়েছে, যেটার মধ্যে যুক্তি আছে, প্রমাণ করা যায়, এবং এটা হচ্ছে তোমার কি পরীক্ষা নিরীক্ষাও করা যায়। তো এখন দেখো, এখন যদি কেউ মানে এখন ভালো ভালো যন্ত্র আবিষ্কার হয়েছে, একসময় তো যন্ত্র ছিল না, বিভিন্ন যন্ত্রপাতি ছিল না, তখন মানুষ হয়তো বলছে আর কি, ভুল বলছে, তখন মানুষের এটা মেনেও নিয়েছে। মানুষেরা বলছে কি যে সূর্য যেটা এটা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে, তাহলে তার মানে কি এটা বিশাল ব্যাপার, পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরতেছে। হ্যাঁ, তো পরে মানুষেরা আবিষ্কার করলো যে না, সূর্য নয়, বরং পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, উল্টা হয়ে গেছে। তার মানে কি, আগের যে ধারণা সেটা পরিবর্তন হয়ে নতুন যে ধারণার অবতীর্ণ হলো, মানুষকে সেটাকে গ্রহণ করছে না আগেরটা গ্রহণ করছে। দেখো, এটাই হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে পরিবর্তনশীলতা। বিজ্ঞান আজকে যেরকম, কালকে ওই ধারণাটাই থাকবে, এটাকে বিশ্বাস মানে এমনটা মনে করার কোনো কারণ নাই। তাহলে বিজ্ঞানের সবকিছু কি, যে পরিবর্তনশীল বা সময়ের সাথে সাথে পাল্টায়। আর এটা হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষায়িত ভাষা। বিশেষায়িত কি ভাষা ব্যবহৃত হয়। যেমন এই যে বিশেষায়িত ভাষা, এই যে গ্র্যাভিটির কথা বললাম, অর্থাৎ হচ্ছে বিশেষ করে ধর্মেন্দ্র নিউটনের আবিষ্কৃত সেই অভিকর্ষ বলের কথা বললাম। হ্যাঁ, অভিকর্ষ বল, এটা কি আগে ছিল? এই ধারণাটা আগে ছিল? মহাকর্ষ বল আগে ছিল? একদম এই সব বাদ দাও, যে সোশিওলজি শব্দটা কি আগে ছিল অগাস্ট কুথ আবিষ্কার করার আগে? তাহলে তিনি একটা নতুন যে বিজ্ঞানের আবিষ্কার করলেন, এটাও তো একটা বিজ্ঞান। কথা বুঝতে পারছো কিনা? মানুষ আত্মহত্যা করে কেন সেটার কারণ খুঁজতে গিয়ে যে সুইসাইডের যে নতুন নতুন যে টাইপসগুলো বের করছে, এটাও তো একটা নতুন ধরনের। এবং যে আমরা ম্যাথের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের ইকুয়েশনগুলো ব্যবহার করি, সেগুলোতে বিশেষায়িত ভাষা। তাহলে বিজ্ঞানের ক্ষেত্রে সবকিছুর আলাদা 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 ভাষা আছে। বুঝতে পারছো কিনা? প্রত্যেকটার কি আছে, আলাদা আলাদা ভাষা আছে। যেমন ধরো যে সুনির্দিষ্ট নির্ভুল বৈজ্ঞানিক শব্দ ভাণ্ডার সমৃদ্ধ, উদাহরণস্বরূপ রসায়ন ও পদার্থবিজ্ঞানের কিছু নির্দিষ্ট শব্দ বা সংকেত ব্যবহৃত হয় যা সাধারণ ভাষার চেয়ে ভিন্ন এবং বিশেষায়িত। যেমন ধরো এই যে H2O ব্যবহার হচ্ছে কিসের জন্য? পানির জন্য। তারপরে হচ্ছে তোমার তার পাশাপাশি হচ্ছে তোমার হিলিয়ামের জন্য, হ্যাঁ, যে হাইড্রোজেনের জন্য H ব্যবহার হচ্ছে, হ্যাঁ, লিথিয়ামের জন্য এইটাই এরকম ব্যবহার হচ্ছে। তাহলে এই যে তোমার বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার হয়, বিশেষায়িত ভাষা বলে এটাকে, এটাও বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা বেশ কিছু বৈশিষ্ট্য জানলাম, আরেকবার একটু আমরা চোখ বুলাইয়ে নেই এখানে আসলে কি কি বৈশিষ্ট্য আছে। প্রথম দিকে একটু দেখি যে বিজ্ঞানের বৈশিষ্ট্য হইতে গেলে প্রথমে যেই বিষয়গুলো থাকা লাগবে, তার মধ্যে হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের বস্তুনিষ্ঠতা থাকতে হবে, পরীক্ষাযোগ্যতা থাকতে হবে। আবার বলছি, বস্তুনিষ্ঠ হইতে হবে, পরীক্ষাযোগ্য হইতে হবে, পুনরাবৃত্তি বা পুনর্নিরীক্ষণমূলক হইতে হবে, অর্থাৎ বারবার পরীক্ষা করে একই ফলাফল পাওয়া যায় সেরকম হইতে হবে। এটা ডিস্টার্ব করতেছে একটু, সরি ফর দ্যাট। তাহলে পুনর্নিরীক্ষণযোগ্য হইতে হবে, এবং এর পাশাপাশি হচ্ছে কারণ এবং কাজ প্রভাব, যেটাকে আমরা বলছি কারণ বা কার্যকারণ প্রভাব। আর এটা হচ্ছে সুনির্দিষ্ট হইতে হবে এবং নির্ভুল হইতে হবে। সুনির্দিষ্ট না হইলেও হবে না, নির্ভুল না হইলেও হবে না। এরপরে আছে হচ্ছে আমাদের হচ্ছে উন্মুক্ততা এবং স্বচ্ছতা।
উন্মুক্ততা মানে হচ্ছে কি, যেখানে ওপেননেস থাকবে, স্বচ্ছতা থাকবে, অর্থাৎ এখানে কোনো কিছু হচ্ছে লুকোচুরির কোনো ব্যাপার নাই, লুকোচুরির কোনো কি নাই, ব্যাপার নাই, এখানে সব কিছু হবে উন্মুক্ত। এরপরে আছে কি সার্বজনীন, এটা সবার জন্য সমান একই রকম, যুক্তি নির্ভর হইতে হবে, এবং এর পাশাপাশি বললাম যে বিজ্ঞানের বিভিন্ন ভাষা থাকবে, বৈজ্ঞানিক ভাষা থাকবে। আচ্ছা, এবার আসি হচ্ছে বিজ্ঞানের যে ধরন। বিজ্ঞান হচ্ছে দুই ধরনের। বিজ্ঞান হচ্ছে কয় ধরনের? বিজ্ঞানের শ্রেণী বিভাগে আমরা যাই, বিজ্ঞান দুই ধরনের। আমি যেটা প্রথমেই বলছি তোমাদেরকে, একটা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান আর একটা হচ্ছে সামাজিক বিজ্ঞান। তাহলে বিজ্ঞান কয় ধরনের জানলাম? বিজ্ঞান আমরা দুই ধরনের জানলাম। একটা হচ্ছে প্রাকৃতিক উপাদান বা প্রকৃতির মধ্যে বিদ্যমান যে উপাদান সেটার উপর ভিত্তি করে প্রাকৃতিক বিজ্ঞান, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই টাইপসের বিজ্ঞানগুলো। আরেকটা হচ্ছে সামাজিক সমস্যাগুলোকে মোকাবেলা করার জন্য সামাজিক বিজ্ঞানগুলোর উদ্ভব হয়েছে। সামাজিক বিজ্ঞান আমি এত ভালো করে লিখছি না, কারণ এটা অলরেডি এখানে শিটের মধ্যে তুমি দেখছো। এখানে দেখো যে বিজ্ঞানের যে শ্রেণী বিভাগ আছে, তাহলে বিজ্ঞানের প্রধান দুটি ধরন রয়েছে, একটা প্রাকৃতিক আর একটা হচ্ছে সামাজিক। দ্বিতীয়ত আছে প্রাকৃতিক বিজ্ঞানের মধ্যে যে উদাহরণ দেওয়া আছে, এটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে প্রাকৃতিক বিজ্ঞান বলতে প্রকৃতির বিদ্যমান যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানের উপর ভিত্তি করে সেই উপাদানকে বিভিন্নভাবে বিশেষায়িত করে, বিশ্লেষিত করে যেই বিজ্ঞান কাজ করে সেটাকে বলে প্রাকৃতিক বিজ্ঞান। আর হচ্ছে যেই বিজ্ঞানগুলো মূলত সমাজের সাথে সম্পর্কিত, মানব কল্যাণের উদ্দেশ্যেই নিবেদিত, মানব কল্যাণের উদ্দেশ্যে ব্যবহৃত, সেই বিজ্ঞানগুলোকে বলে সামাজিক বিজ্ঞান। আশা করি এই বিজ্ঞানগুলোর বিষয়ে তোমরা জানতে পেরেছো। আবার বলছি, প্রাকৃতিক বিজ্ঞান হচ্ছে সেটাই যে প্রকৃতির বিদ্যমান যে উপাদানগুলো সেই উপাদানের উপর ভিত্তি করে এগুলোকে প্রাকৃতিক বিজ্ঞান বলে। আর সামাজিক বিজ্ঞান কোনগুলো? যেই বিজ্ঞানগুলো হচ্ছে সমাজস্থ সমস্যা সমাধানে কাজ করে সেগুলোকে বলে সামাজিক বিজ্ঞান। এবার বৈজ্ঞানিক পদ্ধতির ধারণায় চলে যাই। দেখো, আমরা যে বিজ্ঞান করে এতক্ষণ ধরে কথা বললাম, সেই বিজ্ঞানের একটা পদ্ধতি, যে পদ্ধতিটাকে বলে বৈজ্ঞানিক পদ্ধতি। তাহলে বিজ্ঞানে ব্যবহৃত পদ্ধতিটার নাম হচ্ছে কি পদ্ধতি? বৈজ্ঞানিক পদ্ধতি। তাহলে বিজ্ঞানে ব্যবহৃত যে পদ্ধতি সেটাকে বলে বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতিগুলো কি বা কাকে বলে, কোনটা বৈজ্ঞানিক পদ্ধতি? আচ্ছা, আমরা যেই পদ্ধতি অনুসরণ করে বৈজ্ঞানিক বিষয় মানে বিজ্ঞানের গবেষণা করে থাকি সেই পদ্ধতিটাকে বলে বৈজ্ঞানিক পদ্ধতি। তাহলে আমরা যেই পদ্ধতি অনুসরণ করে যে বিজ্ঞানের বিভিন্ন গবেষণা কর্ম করে থাকি সেটাকে বলে বৈজ্ঞানিক পদ্ধতি। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতির ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যে এটা একটা জাস্ট একটা মেথড যেটার মাধ্যমে আমরা গবেষণা করে থাকি। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতি কি? যেটার মাধ্যমে আমরা নির্ভুল এবং বস্তুনিষ্ঠ গবেষণা করে থাকি, সেটাই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। তাহলে দেখো, বৈজ্ঞানিক পদ্ধতি মূলত এটা এমন একটা পদ্ধতি যা সমস্যা সমাধান ও নতুন জ্ঞান অর্জনের নির্ভরযোগ্য বস্তুনিষ্ঠ পথ দেখায়। এখানে অন্য কোনো কিছু না। বৈজ্ঞানিক পদ্ধতি মানে একদম আহামরি সংজ্ঞা দিতে হবে, লিখতে হবে, সে লিখতে হবে, এরকম কোনো ব্যাপার নাই। তুমি জাস্ট সংক্ষেপে বলবা যে বৈজ্ঞানিক পদ্ধতি কি, সেই বিষয়টা এখানে এইভাবেই আছে। বৈজ্ঞানিক পদ্ধতি মূলত এমন একটি পদ্ধতি যা সমস্যা সমাধান ও নতুন জ্ঞান অর্জনের নির্ভরযোগ্য বস্তুনিষ্ঠ পথ দেখায়। অর্থাৎ যেটার মাধ্যমে আমরা বৈজ্ঞানিক জ্ঞান অর্জন করি, বিশেষ জ্ঞান অর্জন করি, সেটাই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি, মানে যেই পদ্ধতি অনুসরণ করে। তো আমরা এতক্ষণ ধরে যে বিজ্ঞানের যে বৈশিষ্ট্যগুলো পড়ছি না, মানে বৈজ্ঞানিক পদ্ধতি আর বিজ্ঞান তো প্রায় একই জিনিস। কেন একই জিনিস? কারণ হচ্ছে বিজ্ঞান যেটা সেটাই বৈজ্ঞানিক পদ্ধতি, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা বিজ্ঞানটা আবিষ্কার করি সেটাই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। আর বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য কি? সেটা অবশ্যই বস্তুনিষ্ঠ হইতে হবে, সেটা অবশ্যই পুনরাবৃত্তিমূলক হইতে হবে, মানে ওই পদ্ধতিটা মানে বারবার করেও একই ফলাফল পাইতে হবে, এবং এটা অবশ্যই পরীক্ষাযোগ্য হইতে হবে, অর্থাৎ পরীক্ষা করার মাধ্যমে এটাকে যাচাই বাছাই করার একটা সুযোগ থাকতে হবে। নিয়মিত এবং কাঠামোগত প্রক্রিয়া, এটার মানে কি? এটার মানে হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি একটি সুনির্দিষ্ট ধাপ অনুসরণ করে। যেমন ধরো বৈজ্ঞানিক পদ্ধতি তোমাদের বইয়ের মধ্যে 6টা ধাপ আছে, আমি যেটা লিখছি বা আমার এখানে 60টা ধাপের কথা আছে। তো বৈজ্ঞানিক পদ্ধতির একটা সুনির্দিষ্ট ধাপ রয়েছে, এইটা অনুসরণ করা হবে। বৈজ্ঞানিক পদ্ধতি পর্যবেক্ষণযুক্ত, এটা হচ্ছে পর্যবেক্ষণের মাধ্যমে যাচাই করা যাবে, দেখা যাবে।
তো বৈজ্ঞানিক পদ্ধতি অবশ্যই এটা পর্যবেক্ষণযোগ্য, গবেষণার মাধ্যমে প্রমাণ করা যায়। এখানে তোমার অপ্রমাণিত কোনো কিছুকে বৈজ্ঞানিক পদ্ধতি বলে চালাই দেওয়া যাবে না। খণ্ডনযোগ্য, খণ্ডনযোগ্য মানে হচ্ছে এখানে পরিবর্তনশীলতাকে নির্দেশ করছে, পরিবর্তনশীলতাকে নির্দেশ করছে। পরিবর্তনশীলতা মানে বুঝছো তো, অর্থাৎ সময়ের সাথে সাথে যে পরিবর্তন হচ্ছে সেটাকে নির্দেশ করছে। খণ্ডনযোগ্যতা মানে বুঝছো, অর্থাৎ ফলসিফায়েবল হইতে হবে, এটাকে অর্থাৎ ভুল প্রমাণিত করার সুযোগ থাকতে হবে। যদি কোনো একটা জ্ঞানকে ভুল প্রমাণিত করার সুযোগ না থাকে তাহলে সেটা আর জ্ঞান হলো কিভাবে? তাহলে ভুল প্রমাণিত করার কি থাকতে হবে? সুযোগ থাকতে হবে। যদি ভুল প্রমাণিত করার সুযোগ না থাকে তাহলে তো সারা জীবনের জন্য এটাকে চিরন্তন সত্য হয়ে গেল। চিরন্তন সত্যকে বিজ্ঞান বলা যায় না, চিরন্তন সত্যকে বিজ্ঞান বলা যায় না, বুঝছো? আমরা ইংরেজিতে এটাকে বলি ফলসিফাইং, হ্যাঁ, অর্থাৎ এটাকে ফলসিফাই করা বলে। ফলসিফাই করা মানে হচ্ছে কি? ভুল প্রমাণিত করা। যেমন আমি একটু আগে বলছি তোমাদেরকে, এক সময় মানুষেরা বলছে কি যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরে, হ্যাঁ, তো পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরে, এটা ফলসিফাই করছে না মানুষেরা, ভ্রান্ত প্রমাণিত করলো না, খণ্ডন করলো না। এটার মানে হচ্ছে বিজ্ঞান কখনো স্থির কোনো জ্ঞান নয়, বরং এটা খণ্ডনযোগ্য। ধরো আমি একটু আগে যে নিউটনের সূত্রের কথা বললাম, সেই নিউটনের সূত্রটা কোনটা? সেই সূত্রটা হচ্ছে বিশেষ করে সেই সূত্রটা হচ্ছে কি, যে তোমার মহাকর্ষ, এই তোমার অভিকর্ষ এবং মহাকর্ষ। এই যে অভিকর্ষ এবং মহাকর্ষ, এই যে দুটা কি বল বা সূত্র, এই দুই ধরনের সূত্র বিশেষ করে আমাদের মাথায় রাখতে হবে যেটা, সেটা হচ্ছে এই সূত্রগুলোকে ফলসিফাই করা যায় কিনা। তো নিউটন যে এই সূত্রগুলোকে ব্যাখ্যা করছে, এখন তুমি এগুলো নিয়ে আলোচনা করো, মানে গবেষণা করে তুমি বের করো যে আসলে নিউটন এই অভিকর্ষ মহাকর্ষ যে বলের সূত্রগুলো দিয়েছে এগুলো আসলে ভুল। যদি তুমি ভুল প্রমাণিত করতে পারো, প্রমাণ সহ দিতে হবে, এবং তোমার পরীক্ষার প্রাপ্ত যে ফলাফল অর্থাৎ তোমার গবেষণার প্রাপ্ত ফলাফল সেটা যদি আসলে সবাই গ্রহণ করে, তাহলে তুমি নিউটনকে টেক্কা দিতে পারবা, মানে নিউটনের আগের ধারণাগুলো বাতিল হয়ে যাবে। ঠিক একইভাবে এই যে তোমার আগে মানুষ মনে করতো সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, এখন মানুষ মনে করে কি পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। যদি কোনো কারণে আবার এটাকে ফলসিফাই করা যায়, অর্থাৎ ভ্রান্ত প্রমাণিত করা যায়, খণ্ডন করা যায় যে না, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী নয়, পৃথিবীকে কেন্দ্র করে সূর্য নয়, বরং অন্য কোনো ঘটনা আছে, তাহলে সেটা তুমি সেভাবে প্রমাণ করতে পারলে তবে সেটাকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা যাবে। তাহলে বিজ্ঞান হইতে গেলে সেটাকে খণ্ডনযোগ্য হইতে হবে, পরিবর্তনশীল থাকতে হবে, যৌক্তিকতা থাকতে হবে, কারণ সম্পর্ক প্রভাব, নতুন জ্ঞান অর্জনের একটা সুযোগ থাকতে হবে। তো বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে সেটা যেটা আগের জ্ঞানকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে সেটা নয়, বরং নতুন একটা জ্ঞান আবিষ্কারের ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করে, সেটাই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে নতুন জ্ঞান বা নতুন জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করে থাকে। তাহলে আমরা আবার বলতেছি যে বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে সেটাই যেটা যুক্তিযুক্ত, যেটা ভুল প্রমাণ করা যায়, খণ্ডন করা যায়, পরীক্ষাযোগ্য, নিয়মিত কাঠামোগত প্রক্রিয়া, পর্যবেক্ষণযোগ্য, যেটা অবজারভেশনের মাধ্যমে আমরা যাচাই বাছাই করতে পারি, কারণ প্রভাব সম্পর্ক রয়েছে। তাহলে আমরা এখন পর্যন্ত কি পড়লাম? আমরা এখন পর্যন্ত হচ্ছে কি পড়লাম সেটা আমরা এখন দেখব। বিশেষ করে আমরা পড়লাম হচ্ছে বিজ্ঞান এর ধারণা, বিজ্ঞানের কি ধারণা পড়লাম, এরপরে আমরা বিজ্ঞানের সংজ্ঞা পড়লাম, এরপরে আমরা পড়লাম হচ্ছে বিজ্ঞানের বৈশিষ্ট্যের পরে আমরা পড়লাম হচ্ছে মানে বিজ্ঞানের বৈশিষ্ট্য এগুলো, হ্যাঁ। এবার হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি পড়লাম। বৈজ্ঞানিক পদ্ধতি কি? যেই পদ্ধতির মাধ্যমে বৈজ্ঞানিক জ্ঞান আহরণ করা হয় বা অর্জন করা হয় সেটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। এই পদ্ধতির বিষয়ে শুরু করলাম জাস্ট একটা মেথড, হ্যাঁ, ইংরেজিতে বলে কি যে রিসার্চ মেথড, হ্যাঁ, বৈজ্ঞানিক পদ্ধতি বা সায়েন্টিফিক মেথড। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতি পড়লাম, বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য পড়লাম। এখন আমরা যেটা সম্পর্কে পড়বো সেটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ। বৈজ্ঞানিক পদ্ধতির কিছু ধাপ আছে। ধাপ মানে হচ্ছে যে তোমার পর্যায়ক্রমিকভাবে যে পর্যায়, কিসের পরে কি, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, পঞ্চম ধাপ, ষষ্ঠ ধাপ, সপ্তম ধাপ, 7টা ধাপ আমরা পড়বো। এই 7টা ধাপ পড়ার জন্য আমরা এখানে বৈজ্ঞানিক পদ্ধতির ধাপের মধ্যে আমরা চলে যাই। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ হচ্ছে, প্রথম ধাপ হচ্ছে যে আমি যে কিছু একটা নিয়ে গবেষণা করব সেটার বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ আছে। বৈজ্ঞানিক পদ্ধতির প্রতিটি ধাপই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তুমি যদি নতুন জ্ঞান সৃষ্টি করতে চাও তাহলে তোমাকে কোনো না কোনো ধাপ অনুসরণ করতে হবে।
এবং বৈজ্ঞানিক পদ্ধতির ধাপের ক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে সমস্যা নির্বাচন। ধরো তুমি এই যে নিউটন যে সমস্যায় পড়ছিল সেটা হচ্ছে কি তার মাথায় আপেল পড়ছে, তার কথা হচ্ছে এটা তো বিশাল সমস্যা, সব কিছু নিচের দিকে বললে যাবে কোথায় মানুষ। হ্যাঁ, তখন তিনি চিন্তা করলেন যে না, এটা একটা সমস্যা, এটারে কি করতে হবে, সমাধান করতে হবে। তাহলে সমস্যাটা চিহ্নিত করতে হবে তোমাকে। তুমি এখন সমাজবিজ্ঞানের ছাত্র, তুমি তো নিউটনের ছাত্র নয়, সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে তোমাকে ভাবতে হবে সমাজ নিয়ে। ধরো এই মুহূর্তে সমাজের মধ্যে অনেক অনেক সমস্যা আছে, যৌতুক সমস্যা আছে, ডিভোর্স সমস্যা আছে, এই মুহূর্তে তোমার সমাজের মধ্যে পরকীয়া সমস্যা আছে। হ্যাঁ, পরকীয়া এটা একটা সমস্যা। এর পাশাপাশি হচ্ছে তোমার সমাজের মধ্যে মাদকাসক্তি সমস্যা আছে, মাদকাসক্তি। হ্যাঁ, একইভাবে তোমার সমাজের মধ্যে তোমার কি আত্মহত্যা সমস্যা আছে। এই কটা আমরা বললাম। হ্যাঁ, আত্মহত্যা সমস্যা আছে। এই যে সমস্যাগুলো থেকে তুমি একটা সমস্যা ফাইন্ড আউট করো। ধরো তুমি এখন চাচ্ছ মাদকাসক্তি নিয়ে তুমি গবেষণা করবে, তাহলে তুমি সমস্যা নির্বাচন করছো। সমস্যা কি করছো? নির্বাচন করছো। এটা হচ্ছে তোমার প্রথম ধাপ। গবেষণা পদ্ধতির প্রথম ধাপ হচ্ছে সমস্যা নির্বাচন করা, মানে তুমি যে সমস্যাটা ফেস করতেছো সেই সমস্যাটা নির্বাচন। দ্বিতীয় ধাপ হচ্ছে সাহিত্য পর্যালোচনা করা। সাহিত্য কি করা? পর্যালোচনা। এটা কিরকম? অর্থাৎ ইতিপূর্বে এটা নিয়ে গবেষণা হয়েছে কিনা, মানে তুমি যে এখন মাদকাসক্তি নিয়ে গবেষণা করতে চাচ্ছ, ইতিপূর্বে এটা নিয়ে কেউ গবেষণা করছে কিনা। হ্যাঁ, তো ইতিপূর্বে গবেষণা করছে কিনা সেটা জানার জন্য তোমাকে সাহিত্য পর্যালোচনা করতে হবে। সাহিত্য পর্যালোচনা কি? এই যে জার্নাল, কি বলে জার্নাল মানে কি? জার্নাল মানে হচ্ছে যেখানে গবেষণার পত্রগুলো প্রকাশ করা হয়, পত্র পত্রিকা। একইভাবে হচ্ছে বই, গবেষণা বই। হ্যাঁ, একইভাবে হচ্ছে এখন তো বর্তমান সময়ে গুগল খুবই জনপ্রিয়, আমরা ওয়েবসাইটে দেখতে পারি বিভিন্ন। এগুলোতে অলরেডি এই বিষয়ে, অর্থাৎ তুমি যেটা নিয়ে মাদকাসক্তি নিয়ে যে গবেষণা করতে চাচ্ছ, সেই মাদকাসক্তি নিয়ে অলরেডি কোনো গবেষণা হয়েছে কিনা সেটা পর্যালোচনা করা, যাচাই বাছাই করা, জানাশোনা। এই যে জানা, এটার জন্য আমরা মূলত সাহিত্য পর্যালোচনা করব। তাহলে সাহিত্য পর্যালোচনার ব্যাপারটা কি? সাহিত্য পর্যালোচনা মানে হচ্ছে যে বিষয়ে সমস্যা তুমি ফেস করতেছো সেটা নিয়ে ইতিপূর্বে কেউ গবেষণা করেছে কিনা। তাহলে সেই গবেষণাটা যদি তুমি পেয়ে যাও, তাহলে তোমার যদি প্রয়োজন মনে না হয় যে না এটা নিয়ে আর গবেষণা করার দরকার নাই, তাহলে তুমি এটা করবে না। নতুন আরো টপিক নিয়ে কোনো একটা সমস্যা নিয়ে করো যেটার গবেষণা কোনো হয় নাই, অথবা তোমার গবেষণা আছে, আগে থেকেই গবেষণা আছে, কিন্তু গবেষণা হয়েছে ঢাকায়। মাদকাসক্তি ঢাকায় কীরকম সেটা নিয়ে গবেষণা আছে, মাদকাসক্তি রাজশাহীতে কীরকম সেটা নিয়ে গবেষণা আছে, কিন্তু তোমার যে জেলা সেই জেলা নিয়ে গবেষণা হয় না। তোমার জেলা, ধরো ক জেলা, তোমার জেলা, হ্যাঁ, এই ক জেলায় গবেষণা হয় না। এখন তুমি চাইলে ওই ক জেলায় গবেষণা চালাইতে পারো যে মাদকাসক্তি ইন ক জেলা, হ্যাঁ, ড্রাগ এডিকশন ইন ক জেলা। এটা নিয়ে তুমি গবেষণা করার জন্য তুমি সাহিত্য দেখবা যে তোমার জেলা নিয়ে কেউ গবেষণা করছে কিনা। যদি না করো তাহলে তুমি এটা বেছে নাও, অথবা করছে কিন্তু তোমার মনে হচ্ছে যে এই ক জেলার মধ্যে মাত্র 2000 মাদকসেবী নিয়ে গবেষণা করেছে, তুমি চাচ্ছ 10,000 মাদকসেবী নিয়ে গবেষণা করতে, তখন তুমি এই 10,000 স্যাম্পল কালেক্ট করে সেখান থেকে ডাটাগুলো সংগ্রহ করে তুমি এটা কি করবা, তৈরি করবা। তাহলে আমরা যেটা জানলাম, তাহলে সেটা হচ্ছে মাদকাসক্তির ব্যাপারটা সম্পূর্ণ আলাদা একটা মানে এই গবেষণার যে ধাপগুলো সেগুলো প্রত্যেকটা ধাপই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম ধাপ কি? সমস্যা নির্বাচন। দ্বিতীয় ধাপ হচ্ছে সাহিত্য পর্যালোচনা। 3 নম্বর ধাপ কি? সেটা হচ্ছে আমাদের বিশেষ করে পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ। অর্থাৎ আমরা যে মাদকাসক্তির কথা বললাম সেই মাদকাসক্তি সম্পর্কে আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে, পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করতে হবে। অর্থাৎ যারা মাদক সেবী তাদেরকে আমরা না দেখে কি গবেষণা করে ফেলবো? তাদের থেকে কোনো কিছু তথ্য না নিয়ে কি আমরা গবেষণা করতে পারবো কিনা? উত্তর হচ্ছে না। পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করতে হবে। ঠিক আছে, পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করতে হবে। পর্যবেক্ষণ করার জন্য প্রয়োজনে তাদের এলাকায় যাব এবং সেখানে গিয়ে তারা কেন মাদকে আসক্ত হইল, তাদের মনে কি এমন কষ্ট যে যার কারণে তারা মাদক সেবন করা শুরু করলো, এবং কেন তারা আসলে এত কষ্ট পাচ্ছে মাদক সেবন নিয়ে, এবং তাদের অনুভূতি কি, সবকিছুই অর্থাৎ ইন ডিটেলসে আমরা ইন্টারভিউর মাধ্যমে, রিসার্চের মাধ্যমে, অর্থাৎ হচ্ছে বিশেষ করে ইন্টারভিউর মাধ্যমে হয়, সার্ভের মাধ্যমে হয়, বিভিন্ন ওয়ে আছে, গবেষণার বিভিন্ন পদ্ধতি আছে। তবে ধাপগুলো এগুলাই। তথ্য কোন পদ্ধতিতে সংগ্রহ করবে সেটা পরে আসবে। হ্যাঁ, পদ্ধতিগুলো নিয়ে কথা বলে সেটা আসবে। তো তথ্য সংগ্রহ করার জন্য তুমি পর্যবেক্ষণ মাঠে গিয়ে তথ্য সংগ্রহ করবা। মাঠে গিয়ে কি করবা? তথ্য সংগ্রহ
করবা। ওই তত্ত্বের উপর ভিত্তি করে তত্ত্বগুলোকে তোমাকে আবার পর্যবেক্ষণ করলে তো হবে না, সেগুলো আবার সাজাইতে হবে। তত্ত্বগুলো কি করতে হবে? সাজাইতে হবে, তত্ত্বের শ্রেণী বিভাগ করতে হবে। তাহলে যে তত্ত্বগুলো তুমি পেয়েছো, তাহলে এখানে মাদকসেবী যারা ছিল তাদের মধ্যে নারী কয়জন, পুরুষ কয়জন, এটাকে সাজাবো আমরা। এবং নারী পুরুষের মধ্যে বয়সের তারতম্য কীরকম, অথবা হচ্ছে নারীদের বয়সের কীরকম, পুরুষদের বয়সের, এগুলোকে শ্রেণী বিন্যস্ত করা, এটাকে বলা হচ্ছে যে গবেষণা পদ্ধতির চতুর্থ ধাপ। পঞ্চম ধাপ হচ্ছে যে তত্ত্বগুলো তুমি পেয়েছো সেই তত্ত্বগুলোর উপর ভিত্তি করে কল্পনা বা একটা পূর্ব অনুমান, অর্থাৎ তত্ত্বগুলো যাচাই বাছাই করে দেখতেছো যে বেশিরভাগ মানুষ মাদক সেবন করতেছে বেকারত্বের কারণে। তাহলে এই যে তোমার বেশিরভাগ মানুষ মাদক সেবন করতেছে বেকারত্বের কারণে, এই যে কারণটা, এটার উপর ভিত্তি করে তুমি একটা অনুমান করবা, এটাকে বলতেছে পূর্বানুমান। তার মানে হচ্ছে সমাজ গবেষণার ক্ষেত্রে পূর্বানুমান বা কল্পনা, বা এই যে কল্পনা যাচাই বা পূর্বানুমান, এগুলো খুবই খুবই জরুরি বিষয় সমাজ গবেষণার ক্ষেত্রে, বা হচ্ছে গবেষণা পদ্ধতির ক্ষেত্রে। এই পূর্বানুমান যদি না করি তাহলে আমাদের গবেষণার ফলাফল অনুযায়ী আমরা আমাদের আশানুরূপ ফলাফল নাও পেতে পারি। সেটা কীরকম? ধরো তুমি গবেষণা করার মাধ্যমে, গবেষণার ক্ষেত্রে গিয়ে যে দেখতেছো যে বেশিরভাগ মানে তত্ত্বগুলো যখন হচ্ছে তুমি শ্রেণীবদ্ধ করবা, এই যে আমরা বললাম যে তত্ত্বের শ্রেণী বিন্যাস করা, তখন তুমি বুঝতে পারবো যে আসলে কারা বেশি মাদক সেবন করে, এবং এদের পেশা দেখলেই বুঝতে পারবো যে আসলে কোন পেশার কারণে, যে যারা বেকার তারাই বেশি মাদক সেবন করতেছে। তখন তুমি একটা অনুমান করবা। অনুমানটা কি? যে হয়তো বা যে বেকারত্বের কারণে মানুষ মাদক সেবন করছে। এটা যখন তুমি এখানে একটা অনুমান করবা, অনুমানের সত্যতা যাচাই করবা যে আসলে এই ঠিক কিনা, যে অনুমানটা যেটা করছো ওইটার তথ্যগুলোর সাথে মিলতেছে কিনা, যে হ্যাঁ আসলে বেকারত্ব মিলতেছে কিনা। এই যে অনুমানের উপর ভিত্তি করে তথ্য যাচাই বাছাইয়ের পরে তুমি একটা ভবিষ্যৎবাণী বা সমাপনী বক্তব্যে আসবা। এটাই হচ্ছে গবেষণার সর্বশেষ স্তর, এবং গবেষণার ধাপের মধ্যে সর্বশেষ ধাপ হচ্ছে ভবিষ্যৎবাণী। যে ভবিষ্যতে একজন গবেষক একটা বাণী দিবে, বাণীটা হচ্ছে কীরকম? যেমন আমরা মাদক সেবন নিয়ে বা মাদকাসক্তি নিয়ে যেহেতু কথা বলছি এতক্ষণ ধরে, তো আমরা গবেষণা করে যেই ফলাফল পেলাম, সেই ফলাফলের উপর ভিত্তি করে মাদক আসক্তির কারণ হিসেবে আমরা কি উল্লেখ করব? মাদক আসক্তির কারণ হিসেবে আমরা যদি বলি যে বেকারত্বের কারণে মাদক সেবন বাড়ছে, তাহলে ভবিষ্যৎবাণী কি হবে? যদি সমাজে বেকারত্ব বাড়ে তাহলে মাদকে আসক্তি আরও বেশি ভবিষ্যতে বাড়বে। এটা হচ্ছে ভবিষ্যৎবাণী। অর্থাৎ গবেষণার যে ধাপগুলো, এই ধাপগুলো আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইখান থেকেই সিকিউ প্রশ্ন হবে। আবার বলছি, এখান থেকেই তোমাদের সিকিউ প্রশ্ন হবে, এবং এখান থেকেই তোমাদের পরীক্ষায় লিখতে হবে। বৈজ্ঞানিক পদ্ধতির প্রত্যেকটা ধাপই অত্যন্ত তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, এবং এই জন্য বলতেছি তোমরা এই ধাপগুলো ভালো করে পড়ার চেষ্টা করবে। আমি তোমাদেরকে এই পর্যন্ত যা পড়িয়েছি সেগুলো হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির ধারণা, হ্যাঁ, বৈজ্ঞানিক পদ্ধতির এই যে ধারণা, বৈজ্ঞানিক ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ট্য, বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য, এবং বৈজ্ঞানিক পদ্ধতির 7টা ধাপ। এই ধাপগুলো তোমরা মনে রাখবা। প্রথমটা কি ছিল? সমস্যা নির্বাচন, সাহিত্য পর্যালোচনা, পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ, তত্ত্বের শ্রেণীবিন্যাস, কল্পনা বা পূর্বানুমান, এবং হচ্ছে সত্যতা বা যথার্থতা যাচাই, এবং ভবিষ্যৎবাণী। এই 7টা ধাপ তোমরা মনে রাখবা, পরীক্ষা এখান থেকে সিকিউ প্রশ্ন হয়ে থাকে। আমরা নেক্সট ক্লাসে বাকি বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।